এপিসোড ৪ এর শোতে আমরা সাউন্ডকে প্রেসিডেন্টের সাথে দেখতে পাই, যাদের চলে যাওয়ার পর সাউন্ডের ফোনে নার্সিং হোম থেকে কল আসে, কারণ হিজুর ড্যাডের কেয়ারটেকারের কাছে সাউন্ডের নম্বর ছিল। সাউন্ডকে জানায় যে হিজুর ড্যাডকে নার্সিং হোমে পাওয়া যাচ্ছে না। এই তথ্য জানার পর প্রেসিডেন্টের চিফ সাউন্ডকে প্রেসিডেন্টের একটি গাড়ি নিতে বলে, কারণ প্রেসিডেন্টের গাড়ি কেউ আটকাতে পারে না। এরপর সাউন্ড নার্সিং হোমে যেতে যেতে হিজুর কাছে পৌঁছায় এবং অফিসারদের জানায় যে হিজুর তার স্ত্রী, তাই সে পরে রিপোর্ট করতে আসবে। তবে অফিসারদের এই কথা গোপন রাখতে বলে। এরপর অফিসার সাউন্ডের সাথে একটি ছবি তোলার অনুরোধ করে। সাউন্ড বলে, আমি যখন পুলিশ স্টেশনে আসবো তখন ছবি তুলবো, আর আপনাকে আমার ব্যক্তিগত কথা গোপন রাখতে হবে। এরপর সে হিজুকে নিজের সঙ্গে গাড়িতে নিয়ে যায় এবং তাকে বলে, তোমার ড্যাডের নার্সের কাছে আমার নম্বর ছিল, এজন্য আমাকে কল করে। তবে এখন আমাদের তোমার ড্যাডকে অন্য নার্সিং হোমে শিফট করতে হবে, কিন্তু চিন্তা করো না, তোমাকে তোমার ড্যাড নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আমি সবকিছু সামলে নেব। শুনে হিজু তার ড্যাড নিয়ে চিন্তা করে কেঁদে ফেলে, আর তার কান্নার শব্দ সাউন্ড থামাতে পারে না। সে বলে, তুমি এমন করে আওয়াজ করতে পারো? হিজু চুপ হয়ে যায়। সাউন্ড বলে, চিন্তা করো না, আমি তোমাকে কান্না করতে আটকাচ্ছি না, যত খুশি কাঁদতে পারো। এরপর রাতে ইউরি তার রেগুলার রেস্টুরেন্টে যায়, যেখানে সাঙ্গু আগেই উপস্থিত ছিল। দুজন একসাথে বসে খেতে শুরু করে। ইউরি ছিল খুবই চঞ্চল টাইপের মেয়ে, সাঙ্গুকে টিজিং করতে করতে ফ্লার্ট করতে শুরু করে। তারপর তারা একে অপরের সাথে কিছুটা ক্যাজুয়াল ভাবে কথা বলতে শুরু করে এবং তাদের আইডল ক্রাশ সম্পর্কে আলোচনা করে। সাঙ্গু বলে, তার অনেক দিন ধরে কেউ একজন পছন্দ ছিল, যাকে ইউরি সহজেই অনুমান করে ফেলছিল। সাঙ্গুর পছন্দ ছিল হিজু, যা ইউরি লাঞ্চ করার সময় বুঝে গিয়েছিল। এরপর ইউরি তার আইডল অর্থাৎ সাউন্ডের সম্পর্কে বলে। ইউরি বলে, সাউন্ড যে আগে ছিল একজন নিউজ অ্যাঙ্কর, তবে সে তার কাজ নিয়ে অনেকটাই কড়া ছিল, যার জন্য ইউরি তাকে প্রথমে ভয় পেত। কিন্তু সাউন্ড তাকে অনেক কিছু শিখিয়েছে এবং অনেক সাহায্য করেছে। পরে সাউন্ড প্রেসিডেন্টের স্পোক পার্সন হয়ে তার চাকরি ছেড়ে দিয়েছিল এবং বিয়ে করেছিল। সাঙ্গু জিজ্ঞেস করে সে কার সাথে বিয়ে করেছে। ইউরি উত্তর দেয়, সাউন্ড একটি খুব শক্তিশালী রাজনৈতিক পরিবারের ছেলে। তার দাদু ছিলেন বড় মাপের একজন ব্যক্তি, এমনকি তার আত্মীয়দের মধ্যে অনেকেই মন্ত্রী। তাই সহজেই বলা যায় তার বিয়ে হয়েছে একটি খুব প্রভাবশালী পরিবারের মেয়ের সাথে। এদিকে সাউন্ড হিজুকে একটি হোটেলে নিয়ে আসে, কারণ আজ তাদের পরিবার ডিনার করার দিন। সাউন্ড হিজুকে হোটেল রুমে নিয়ে আসে। হিজু ফ্রেশ হয়ে এসে সাউন্ডকে বসতে বলে। সাউন্ড বলে, আমাদের কথা বলার প্রয়োজন আছে। এরপর সে জানায়, কেউ আমাদের পিছনে পড়েছে। প্রথমে তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, তারপর আমার অফিসে বিস্ফোরণ, এবং এখন মনে হচ্ছে তোমার ড্যাডও তার থেকে বিপদে রয়েছে। এখনো পর্যন্ত আমি পুলিশে অভিযোগ করিনি, কিন্তু যদি এভাবে চলতে থাকে তাহলে আর কোনো উপায় থাকবে না। তুমি আমাকে বলো, তুমি আমার থেকে কিছু গোপন করছো কিনা। সাউন্ড সন্দেহ করে যে হিজু কিছু গোপন করেছে, কিন্তু সে বলে, আমি তোমাকে জোর করতে চাচ্ছি না, কারণ আমরা এমনিতেও একে অপরের জীবনকে এত কাছ থেকে জানি না যে একে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি। এরপর সাউন্ড হিজুর জন্য খাবার নিয়ে আসে এবং তাকে ভালো করে বিশ্রাম নিয়ে খেতে বলে। এরপর সাউন্ড তাকে জানায় নিচে আসতে, কারণ তার মা বাবার সঙ্গে ডিনার ছিল। সাউন্ডের বাবা চেয়েছিলেন যে সাউন্ড তাদের নির্বাচনী ক্যাম্পেইনে সাহায্য করুক, তবে সাউন্ড সরাসরি তা অস্বীকার করে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে সাউন্ডের বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, তাই তার বাবা সাউন্ডের উপর সবসময় রেগে থাকে। কিছুক্ষণ পর হিজু আসে এবং সাউন্ডের বাবা তাকে ইনসাল্ট করতে শুরু করে। এতে সাউন্ডও রেগে গিয়ে তার বাবাকে শুনিয়ে হিজুকে নিয়ে চলে যেতে থাকে। তখন সাউন্ডের বাবা রাগ করে একটি মদের গ্লাস তার দিকে ছুঁড়ে মারে। সাউন্ড হিজুকে কভার করে দেয়, কিন্তু তার বাবা এসে তার কলার ধরে বলে, যদি তুমি আমার ছায়ার বাইরে বের হও তাহলে ধ্বংস হয়ে যাবে। সাউন্ড উত্তর দেয়, আমি তো ইতিমধ্যেই বের হয়ে গেছি, তাই আপনি আপনার বিষয়ে চিন্তা করুন। দাদুর গুণে আপনি রাজনীতিতে এসেছেন, কিন্তু এখন নিজের গুণে সামনে এগিয়ে যান। এরপর সাউন্ড হিজুর হাত ধরলে হিজু তার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সাউন্ড তার হাত ছাড়ে না। সে বলে, তুমি নিশ্চয়ই আমাকে ডিভোর্স দিতে চাও, কারণ তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হয়েছে তোমার বোনের জায়গায়। তুমি কথা বলতেও পারো না, তাই কোনো প্রতিবাদও করতে পারোনি। কিন্তু এরা এমন যারা তাদের সন্তানদের অথবা তাদের কথা কখনো বদলানো যায় না, তাই তাদের কথা শোনা বা মনে রাখা প্রয়োজন নয়। এই বলে সাউন্ড হিজুকে তার বাড়ি নিয়ে আসে। হিজু কিডন্যাপারের ফোন নিয়ে অনেক ভয় পাচ্ছিল, তাই সে ফোনটি ডাস্টবিনের মধ্যে ফেলে দিতে চায়। যখন সে এটি ফেলতে যায়, সাউন্ড তাকে বলে, ব্যাগটা আমাকে দাও, আমি গিয়ে ফেলে আসি। এতে হিজু আরো বেশি চিন্তিত হয়ে ওঠে এবং তারা দুজনেই ব্যাগটি নিয়ে হাতাহাতি করতে থাকে। তবে হিজু ব্যাগটি ছিনিয়ে নিয়ে নিজের রুমে চলে আসে, যেখানে তার ডিরেক্টর এবং বাকি কলিগরা ভিডিও কল করে তাকে শুভকামনা জানায়, কারণ পরের দিন প্রেসিডেন্সিয়াল অফিসে তার ইন্টারভিউ ছিল। তখন সাউন্ড তাকে অল দ্য বেস্ট বলে শুভকামনা জানায়। হিজু লিখে বলে, যদি আমি পাশ করি তাহলে আমাদের পরিবারের কি হবে? তারা যদি জানে আমি তোমার সঙ্গে কাজ করছি তখন কি হবে? সাউন্ড বলে, হিজু তুমি কতকাল বাধ্য মেয়ে হয়ে থাকবে যারা সবসময় অন্যের আদেশ মেনে চলে? তুমি কি আর কখনো অন্যদের কথা শুনে শুনে ক্লান্ত হয়ে যাওনি? এটাই তোমার সুযোগ নিজের পায়ে দাঁড়ানোর, নিজের নাম উজ্জ্বল করার। তাই অন্যদের নিয়ে চিন্তা করা বন্ধ করো, যা মনে চায় তাই করো। তারপর সে চলে যেতে শুরু করেছিল, কিন্তু হিজু তাকে থামিয়ে দিয়ে বলে, ওকে, এবার তুমি চিন্তা করো, যদি আমি এই জবটি পাই তাহলে পরিস্থিতি কিভাবে সামলাবে? সাউন্ড একটি হেসে বলে, চিন্তা করব। পরের দিন সাউন্ড সাঙ্গুর সব তথ্য পায়, যেখানে সে জানতে পারে যে সাঙ্গু ইউরির সঙ্গে ক্রাইম রিপোর্ট নামক একটি শো করতে যাচ্ছে। তবে সাউন্ড নিজেই ইন্টারভিউ নিতে যায় না, বরং তার অফিসে বসে লাইভ দেখে। এরপর হিজুর সময় আসে, যেখানে তাকে সাউন্ডের স্পিচ লাইভ ইন্টারপ্রেট করার জন্য বলা হয়, যা হিজু খুব সহজেই সাউন্ডের ভয়েসের সঙ্গে সঠিকভাবে ইন্টারপ্রেট করে। তার এই নিখুঁত দক্ষতা দেখে সাউন্ড অবাক হয়ে যায়, তবে সে কিছু লক্ষ্য করে।
তাই সে নিজেই ইন্টারভিউ রুমে এসে হিজুকে জিজ্ঞেস করে, তুমি আমার কথা বলার আগেই সাইন ল্যাঙ্গুয়েজ শুরু করেছো, তাহলে সত্যি করে বলো তুমি কি এই স্পিচ আগে থেকেই জানতে? হিজু সাইন ল্যাঙ্গুয়েজে উত্তর দেয়, আমি এই ভিডিওগুলো অনেকবার প্র্যাকটিস করছি। এরপর হিজুকে দ্বিতীয় স্পিচের ভিডিও ইন্টারপ্রেট করার জন্য বলা হয় এবং তাকে অনেক স্পিচ দেখানো হয়। হিজু সেগুলি খুবই নিখুঁতভাবে সিঙ্ক করে ইন্টারপ্রেট করে, যা দেখে সাউন্ড এবং অন্য সকল ইন্টারভিউয়াররা চমকে যায়। সাউন্ড তাকে প্রশ্ন করে, তুমি কি আমার সব ভিডিও দেখে প্র্যাকটিস করছিলে? হিজু হ্যাঁ বলার ইঙ্গিত দিয়ে মাথা নাড়ে। সাউন্ড বলে, মানে তুমি আমার সব স্পিচ মেমোরাইজ করে ফেলেছো? হিজু বলে, না, আমি আপনার ভিডিওগুলো দেখে অনেক বেশি প্র্যাকটিস করেছি। সাউন্ড বলে, এটা কিভাবে সম্ভব যে তুমি র্যান্ডম আমার কোনো স্পিচকে এত নিখুঁতভাবে আমার ভয়েসের সঙ্গে সিঙ্ক করতে পারো? হিজু সাইন ল্যাঙ্গুয়েজে উত্তর দেয়, কারণ আমি পাগল তাই। এতে সবাই হাসতে শুরু করে। হিজু বলে, আপনার স্পিচ ব্রিফিং থেকে আমি খুবই অনুপ্রাণিত ছিলাম। এটা ছিল আমার স্বপ্ন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার হওয়ার, তাই আমি আপনার সব ভিডিও দেখে কঠোরভাবে প্র্যাকটিস করেছি। আমি আপনার লিপ মুভমেন্ট পড়েছি, আপনার কথা বলার স্টাইল শিখেছি এবং আপনাকে রিমেক করার জন্য খুব প্র্যাকটিস করেছি। এতে সবাই আরো অবাক হয়ে যায়। সাউন্ড তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কিছু বলতে পারো না? যদি তোমাকে এই জব দেওয়া হয়, স্পোক পার্সনের টিমের সঙ্গে তুমি কিভাবে কথা বলবে? আপনি সাইন ল্যাঙ্গুয়েজ না বুঝলে আমি আপনাকে শিখিয়ে দেব। যদি আপনি শিখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইন্টারপ্রেটার আপনার কথা সঠিকভাবে পাচ্ছে কিনা। তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতেও আপনার সুবিধা হবে। সাউন্ড তাকে বলে, তাহলে এখন যেটা বলবো সেটার ইন্টারপ্রিটেশন করার জন্য প্রস্তুত থাকো। সাউন্ড তারপর একটা মেরিড কাপলের গল্প শোনায়, যেখানে ওই কাপলের মধ্যে কখনোই ভালো যোগাযোগ ছিল না এবং তাদের অনুভূতিগুলো কখনোই একে অপরের কাছে প্রকাশিত হয়নি। সাউন্ড নিজেই তার গল্প বলছিল এবং হিজু তা নিখুঁতভাবে ইন্টারপ্রেট করে। এটা দেখে সবাই আবার চমকে যায়। পরে সাউন্ড বাইরে চলে যায় এবং হিজুর কথাগুলো নিয়ে চিন্তা করতে থাকে। একই সময় আমরা দেখতে পাই যে চেয়ারম্যান হাং এর বড় মেয়ে হিজুর স্টেপ সিস্টার হাং ইনহা কোরিয়া থেকে ফিরে আসে। সাউন্ড হিজুর বাবাকে একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করে, যেখানে নিরাপত্তা খুব ভালো ছিল। হিজু তার বাবার সঙ্গে দেখা করতে যায় এবং দেখে যে তার বাবার জন্য অনেক কিছু রাখা হয়েছে। হিজু জিজ্ঞাসা করে, বাবা এটা কে করেছে? হিজুর বাবা যেগুলি শুনতেন সেগুলি তিনি রিপিট করতেন। যখন সাউন্ড হিজুর বাবার সাথে দেখা করতে এসে বলেছিল, ডোন্ট ওয়ারি বাবা, যা ঘটুক না কেন আমি হিজুকে সবসময় প্রোটেক্ট করব। হিজুর বাবা সাউন্ডের কথাগুলো রিপিট করলে হিজু বুঝতে পারে যে সাউন্ড এখানে ছিল, কিন্তু এখন সে সাউন্ডের সম্পর্কে চিন্তা করতে শুরু করে। কারণ সাউন্ড কখনো রুক্ষ আচরণ করে, কখনো খুব মিষ্টি, কখনো খুব কড়া, আবার কখনো খুব কোমল। তাই সে তার বাবার কাছে গিয়ে বলছিল, আমি তাকে বুঝতে পারছি না। এদিকে ইন্টারভিউয়ার টিম হিজুকেই সিলেক্ট করে এবং সে সাউন্ডকে খবর দেয়। সাউন্ড এটা শুনে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখায় না, তবে সে খুশি হয়। হিজুর নাম থেকে সাউন্ড তার শৈশবের সময়কে স্মরণ করে, যখন হাং পরিবার এবং বেক পরিবার একে অপরের ভালো বন্ধু ছিল এবং একে অপরের বাড়িতে আসা যাওয়া করত। একদিন হাং পরিবারের বাড়িতে সাউন্ড ও তার পরিবার একসাথে খাবার খেতে বসেছিল। সাউন্ডকে সিফুড দেওয়া হয়েছিল, কিন্তু সেটি তার একদম পছন্দ হয়নি। তার মা তাকে খেতে জোর করে এবং বলে, আমার ছেলের ফিশ পছন্দ। তাই সাউন্ড চুপচাপ খাবার খেতে শুরু করে। তাদের চলে যাওয়ার পর সাউন্ড নিচে এসে হিজুকে সিফুডের প্লেট দেয়, কারণ হিজুর অনেক ক্ষুধা ছিল এবং তাকে সিফুড খেতে দেয়নি তার মা। হিজু দ্রুত খাবার খেতে শুরু করে, কারণ যদি তার মা দেখে ফেলতো তাহলে তাকে বকা দিতেন। সাউন্ড তার নাম জিজ্ঞেস করলে হিজু তার হাতে নাম লিখে জানায়। সাউন্ড হিজুর ছবি দেখে সেই সময়টাকে স্মরণ করে এবং বলে, তুমি এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলে কিভাবে? তখন হিজু সাউন্ডকে মেসেজে ধন্যবাদ জানায় তার বাবার জন্য এত কিছু করার জন্য। সাউন্ড স্মাইলি দেয়। এরপর হিজুর ফোনে ইনা নামে একটি পোস্টের নোটিফিকেশন আসে, যা দেখে সে বুঝতে পারে যে ইনা কোরিয়া ফিরে এসেছে। তখন হিজুর মনে পড়ে তার মা তাকে সাউন্ডকে বিয়ে করার জন্য চাপ দিতেন এবং সে তার বিয়ের রিংটি খুলে এবং তাকিয়ে মনে করতে থাকে সাউন্ড তাকে রিংটি পরানোর পর বলেছিল এটি ঠিকভাবে রাখতে, কারণ আসল মালিক আসলেই তখন তোমাকে এটা ফেরত দিতে হবে। কিডন্যাপারের ফোন থেকে হিজু তা বের করে। এই সময় সাউন্ড ইউরিকে কল করে এবং সাঙ্গুর সম্পর্কে যা কিছু জানে তাকে বলার জন্য বলে। ইউরি উত্তেজনার মধ্যে সাঙ্গুর সম্পর্কে জানায় যে সে একটি অনাথালয়ে বড় হয়েছে। সাউন্ড উত্তর দেয়, নুরিডিয়াম সেন্টারে, যা আগের নাম ছিল সেনিল চাইল্ড কেয়ার সেন্টার। ইউরি তখন হ্যাঁ বলছিল। তখন সাউন্ডের ফোনে কিডন্যাপারের নম্বর থেকে কল আসে। হিজু বলে, তুমি তো জিজ্ঞেস করছিলে তোমার ডিভোর্স করার পর আমার কি লাভ হবে? উত্তর হবে ইনা, সে ফিরে এসে তার জায়গা পাবে। তাছাড়া তুমি আর তোমার পরিবার তো তাকে চেয়েছিলে। হিজু ছিল শুধু একটা রিপ্লেসমেন্ট, তাই হিজুকে ছেড়ে দাও। সাউন্ড বলে, তুমি মনে হয় সব জানো না, তাই আমি তোমাকে জানাচ্ছি। ইনা যখন নিখোঁজ হয়ে গেছিল, যাকে সে শেষবার দেখা করেছিল সে আমি ছিলাম। সম্ভবত তুমি এই ব্যাপারে ভালোভাবে খোঁজ নাওনি। হিজু জিজ্ঞাসা করে, তোমরা দুজন কি নিয়ে কথা বলছিলে? সাউন্ড উত্তর দেয়, আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল যার ভিত্তিতে ইনা কখনোই আমার স্ত্রী হবে না। হিজু এটা শুনে অবাক হয়ে যায়। সাউন্ড আরো বলে, মনে হচ্ছে তুমি যেভাবে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলে আমি সেই উদ্দেশ্যটাই শেষ করে দিয়েছি। এরপর হিজু কল কেটে দেয়। সাউন্ড বাড়ি ফিরে আসে এবং হিজুর কাছে গিয়ে তাকে সরি বলে, কারণ সে হিজুকে অবমূল্যায়ন করেছিল এবং সে তার ইন্টারভিউ খুব ভালোভাবে দিয়েছিল। তারপর সাউন্ড তাকে মনে করিয়ে দেয় যে পরের দিন চেয়ারম্যান হাং অর্থাৎ হিজুর স্টেপড্যাড তার কোম্পানির অ্যানিভার্সারি পার্টি রয়েছে, যেখানে তাদের যেতে হবে। এদিকে হিজুর মনে মনে ভাবে এটা কি জানে না যে ইনা ফিরে এসেছে। পরের দিন সন্ধ্যায় তারা পার্টিতে পৌঁছায়। হিজু যখন তার মাকে দেখে
তখন তার মা তাকে একটি আলাদা রুমে নিয়ে যায় এবং বলে, তুমি সাউন্ডকে তোমার ড্যাড সম্পর্কে কিভাবে জানিয়ে দিলে? তুমি কিছুই সঠিকভাবে করতে পারো না। হিজু টাইপ করে জিজ্ঞেস করে, আপনি কি এটা জানতে চান না যে ড্যাডকে কেন সেখানে শিফট করা হয়েছে? হিজুর মা উত্তর দেয়, আমার কিছুই যায় আসে না। ভালোই হয়েছে, এখন থেকে হাসপাতালে টাকা দিতে হবে না। সে আরো বলে, এটা কি পরেছ? এবং তারপর তার কোটটি খুলে ফেলে। সেখানে পাশেই একটি ওয়াশরুম ছিল, যেখানে দুইটি মেয়ে হিজুর সম্পর্কে বাজে কথা বলছিল। এইসব শুনে হিজুর খুব খারাপ লাগে। সে পার্টিতে ঢুকে দেখে সবাই নিজেদের মধ্যে কথা বলছে, যেন কেউ তাকে লক্ষ্যই করছে না। তাই সে ড্রিঙ্ক নিয়ে ছাদে চলে আসে, যেখানে সে তার জীবনের কথা ভেবে বিষণ্ণ হয়ে পড়ে এবং মনে করে যে কেউ তার খেয়াল রাখে না। হিজু তখন কিডন্যাপারের ফোন বের করে সাউন্ডকে কল করার সিদ্ধান্ত নেয়। সে কল করে এবং নিজের মনেই বলে, সে তো আমাকে নিয়ে একটু চিন্তা করছে না। ঠিক তখনই সাউন্ড কল ধরে। হিজু বলে, যখন তোমার ফিয়ান্সি বিয়ের আগেই গায়েব হয়ে গেল, হিজু তার জায়গা নিয়ে নিল, তখন তোমার কেমন ফিল হয়েছিল? নিশ্চয়ই ভালো লাগেনি, কারণ হিজু খুবই দরিদ্র ছিল, তার কোনো সামাজিক দক্ষতা ছিল না এবং সে সফলও না। সে একটা সাপ্লেন্টারির মতো, যা তুমি ইনার সাথে ফিরে পেয়েছো। কিন্তু সেও চায় এসব ছেড়ে বাইরে আসতে, কিন্তু তার সাহস নেই। তিনি ধনী পরিবার পছন্দ করেন না, তবে বিলাসবহুল জীবনযাপন করে স্বস্তি পেয়েছে, যেন টাকার কাছে মাথা নত করেছে। সাউন্ড তখন বলে, না, হিজু এমন না। সে তার আশেপাশের পরিবেশকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তার সোশ্যাল স্কিলস নেই, এটা ঠিক না। মানুষ তার সাথে রুডলি কথা বলে, তাই সে খুব বেশি মিশতে চায় না। সে কখনোই অর্থের সামনে নত হয়নি। সে শুধু তার মাকে একটু বেশি ভালোবাসে, তাই তার সব কথা মানে, এমনকি সেটা সঠিক হোক বা না হোক। এইসব বলতে বলতে সাউন্ড হিজুকে খুঁজতে থাকে। সে হিজুকে মনে করিয়ে দেয়, এক সময় ছিল যখন আমিও খাওয়া বা কথা বলা পছন্দ করতাম না। আমার চারপাশে শুধু খারাপ মানুষ ছিল, লোভী মানুষ যারা অনেক কথা বলতো। তখন একমাত্র হিজু ছিল যে সবচেয়ে শান্ত ছিল। আমি যখন তাকে দেখলাম, অদ্ভুতভাবে একটা শান্তি অনুভব করেছিলাম। তার কাছ থেকে আমি সান্ত্বনা পেয়েছিলাম। হিজু কোনো সাপ্লিমেন্টারি পেজ নয়, সে তো সবার মধ্যে সবচেয়ে ইউনিক। সে অনেক পরিশ্রম করেছে, তুমি জানো না। সে নিজের নাম নিজের পরিশ্রমে তৈরি করবে। তাই যদি না জানো, তাহলে আমার বউ সম্পর্কে এমন কিছুই বলো না। এই কথা শুনে হিজু কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে সে বলে, তাহলে তুমি তার সাথে এমন আচরণ কেন করলে, যেন সে কিছুই নয়? তুমি তো বলেছিলে যে তুমি হিজুকে খুব ভালোভাবে জানো, তাহলে কেন তাকে বললে যে তোমরা দুজন কাপল নয়? তারপর হিজু এলিভেটরের আওয়াজ শুনে পিছনে তাকায় এবং এলিভেটর থেকে সাউন্ড বের হয়। হিজু ফোন হাতে ছাদে একেবারে কোণে দাঁড়িয়েছিল। দৃশ্যটি কাট হয়ে যায় এবং এক্সট্রা একটি দৃশ্য দেখা যায়। এখানে সাউন্ড পুলিশ স্টেশনে রিপোর্ট করতে গিয়েছিল। প্রথমে সে অফিসারদের সাথে ছবি তোলার পর রিপোর্ট লেখার সময় অফিসাররা তাকে জানায়, আপনার স্ত্রী ওই দিন আমার গাড়িতে খুব শকড হয়ে উঠছিল। আমাদের মনে হয়েছিল তার প্যানিক অ্যাটাক হচ্ছে। সে হঠাৎ চিৎকার করতে থাকে এবং গাড়ি থামাতে বলে। এই কথা শুনে সাউন্ড চমকে গিয়ে প্রশ্ন করে, আমার স্ত্রী কি আপনাকে গাড়ি থামাতে বলছে? অফিসার বলে, হ্যাঁ। সাউন্ড তাদের গাড়ির ড্যাশ ক্যামেরার ফুটেজ নেয় এবং সেই ফুটেজ দেখে সাউন্ড বুঝে যায় হিজু কথা বলতে পারে। এটা থেকে সাউন্ড বেশ শকড এবং ক্ষুব্ধ হয় এবং এইভাবেই এপিসোড 4 এখানে শেষ হয়।